আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি। উৎসবমুখর পরিবেশে নিঃশঙ্ক চিত্তে সবাইকে ভোট দিতে সিইসির আহ্বান। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা, ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল মন্তব্য। সিইসি তফসিল ঘোষণা করায় স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। সব সংশয়ের অবসান ঘটিয়ে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে প্রত্যাশা। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনার কথা জানালেন রাষ্ট্রপতি। দূতাবাসগুলো থেকে তার প্রতিকৃতি সরানোর অভিযোগ। যেসব দল সস্তা জনপ্রিয়তা চায় তারাই জনগণকে মিথ্যা আশ্বাস দেয় বললেন তারেক রহমান। নেতাকর্মীরা সতর্ক না হলে দেশে সার্বভৌমত্ব সংকটে পড়বে মন্তব্য। এবং রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়া শিশু সাজিদকে ৩৩ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন সিইসি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে দল ও সকল অংশীজনের সহযোগিতা চেয়েছেন তিনি। নির্বাচনী দায়িত্ব পালনকারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নাজিব বেগের রিপোর্ট। প্রিয় দেশবাসী, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী গন্তব্যে চূড়ান্ত যাত্রা শুরু করল নাসির উদ্দিন কমিশন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের শুরুতেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিইসি। শহীদদের স্মৃতির প্রতি জানাচ্ছি আমার শ্রদ্ধা। জানালেন, সংসদ নির্বাচন ও গণভোট হবে 12ই ফেব্রুয়ারি। সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল দায়েরের সময়সীমা ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। ভোটে প্রচার প্রচারণা করা যাবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। গ্রহণযোগ্য নির্বাচনে সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা চান সিইসি। বলেন, অতীতের নির্বাচন নষ্ট করেছে দেশের ভাবমূর্তি। দুঃখজনক হলেও সত্য যে মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি প্রায়শই আমাদের ঐতিহ্য এবং সামষ্টিক প্রত্যাশাকে ম্লান করেছে। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। যে কোনো মূল্যে প্রশ্নমুক্ত নির্বাচন করার কথা আবারও ব্যক্ত করে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে ভোটারদের প্রতি আহ্বান জানান সিইসি। এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ।
যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। দায়িত্ব পালনে অনিয়ম করলে কিংবা সুষ্ঠু নির্বাচনের পথে কেউ বাধা হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিইসি। আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান। অতীতে কোনো ধরনের নির্বাচন করার অভিজ্ঞতা না থাকলেও একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জের সামনে নাসিরউদ্দিন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ভোটারদের আস্থা ফিরিয়ে ভোট কেন্দ্রে আনাও একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব কিছুকে ছাপিয়ে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের কাছে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন করা যে সহজ হবে না সেটি নিশ্চিত করে বলাই যায়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করল। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের তফসিল ঘোষণাকে দেশের রাজনীতির নতুন অধ্যায় বলে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটি বলেছে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে। ঘোষিত তফসিলকে স্বাগত জানালেও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের আয়োজনে ঘাটতি রয়েছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ করার জন্যে অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। বিশেষ করে সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা। দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা আহ্বান জানাতেই থাকব যে গণভোটে যাতে সংস্কারের যে প্রস্তাবগুলো যাতে ভোটটা জয়যুক্ত হয়। আজকে সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করেছে। আগামী 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে। আমরা একটি কথা বলবো, সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে, কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে। ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি বিদায় নিতে আগ্রহী, তিনি এখান থেকে চলে যেতে চান। রয়টার্সকে হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আরও বলেন, দূতাবাসগুলো থেকে তার প্রতিকৃতি সরানো হয়েছে, এতে তিনি অপমানিত বোধ করেছেন। তবে নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই তিনি এ অবস্থানে আছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। এভারকেয়ার হাসপাতালের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেশ কিছু শারীরিক জটিলতা পরিলক্ষিত হয়।
দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার চিকিৎসা দিয়ে আসছেন। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কয়েকটি দল মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপির কাজ শুধু সত্য বলে মানুষের কাছে পৌঁছানো, কোনো নির্দিষ্ট মানুষের জন্য নয়। সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কৃষক, শিক্ষক, শ্রমিক, শিশু নির্বিশেষে দেশের সকল মানুষের জন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে মৌলিক পরিকল্পনার কথা বিএনপি ছাড়া আর কেউ বলছে না। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা, এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি মানুষ। আজকে আপনারা যদি মাঠে নেমে আসেন, আপনারা যদি জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে যান এবং দুয়ারে পৌঁছে যদি বলেন, ভাই আমি তোমার জন্য এই করব, আমি তোমার মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব, তরুণীদের জন্য আমরা, ছাত্রছাত্রীদের জন্য এইভাবে শিক্ষা ব্যবস্থা, এইভাবে ওয়াইফাইয়ের ব্যবস্থা, এইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমরা স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে করব, কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে আমরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করব। নিশ্চয়ই বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি মানুষ আমাদেরকে সুযোগ দিবে। এবারে অন্যান্য সংবাদ। টানা ৩৩ ঘন্টা চেষ্টার পর রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হাঁটার সময় বুধবার পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। রাজশাহী থেকে আবু সালেহ ফাত্তার তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। দীর্ঘ ৩৩ ঘন্টার চেষ্টা আর উদ্বেগ উৎকণ্ঠার পর মাটির ৪৫ ফুট গভীর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ২ বছরের শিশু সাজিদকে। রাজশাহী তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মাঠের পাশ দিয়ে মায়ের সাথে হাঁটার সময় পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। মায়ের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়, পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরিত্যক্ত নলকূপে একে একে ব্যবহার করা হয় নাইট ভিশন ক্যামেরা, এক্সকেভেটর, অক্সিজেন সহ নানা আধুনিক সরঞ্জাম। শিশু সাজিদকে পাওয়ার আশায় চলে বিরামহীন দোয়া ও কান্না। গর্তের পাশেই নির্ঘুম রাত কাটান সাজিদের মা সহ অনেক গ্রামবাসী। তবে ৪০ ফুট গভীরে শিশুটিকে না পাওয়ায় আরও খননের সিদ্ধান্ত নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর ৪৫ ফুট গভীর করার পর অচেতন অবস্থায় পাওয়া যায় সাজিদকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়রা জানান, বছরখানেক আগে জমিতে সেচ দেওয়ার জন্য ওই নলকূপ খোঁড়া হয়েছিল, সেই গর্তেই পড়ে যায় শিশু সাজিদ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী নীল দলের আহ্বায়ক আকম জামাল উদ্দিনকে হেনস্থা করেছেন ডাকসু নেতা এবি জুবায়ের। নিজ বিভাগের শিক্ষার্থীদের কাছে অপমানিত শিক্ষক জামাল উদ্দিন বলেছেন, কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ নেই তার। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের কাছে তার চাওয়া মব ভায়োলেন্স চিরতরে বন্ধ হোক। রিজভি নওয়াজের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান কয়েকজন শিক্ষক। শতাধিক শিক্ষককে গত ১.৫ বছর ধরে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের বাইরে রাখার বিষয়ে সুরাহা সহ ৭টি দাবি পেশ করেন অধ্যাপক আকম জামাল উদ্দিন। এ সময় তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা সহ ৪ শিক্ষক ছিলেন। পরে ১টার দিকে চা খেতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক লাউঞ্জে যান তারা। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সহ কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে তাদের বের হতে বাধা দেন। বিষয়টি নিয়ে চ্যানেল আই এর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন ডাকসু নেতা জুবায়ের। যখন মিডিয়া নিউজ করতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এইভাবে ধাওয়া দিলেন, সে তো শিক্ষক না, তাকে বলতে হবে সে আওয়ামী লীগের
খুনিদের দোষর শিক্ষক। আমাদের দুঃখ আসলে এই পর্যন্ত এখন 5 আগস্টের পরে এই পর্যন্ত সময় হয়েছেও এরা এরা হচ্ছে ওপেনে ঘুরে বেড়াচ্ছে, এরা থাকার কথা ছিল জেল হাজতে। কিন্তু উনি তো এখনো বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষক হিসেবে তো এখনো আছেন, মানে উনি তো স্যাক না কিংবা ওনাকে চাকরিচ্যুত করা হয় নাই। যে এই খুনিদেরকে এইটা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা, যে খুনির দোষর তাদেরকে এখনো বল তবিয়তে রেখেছে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা, এবং সেই ব্যর্থতার কারণ আমরা জানতে চাইবো। শিক্ষার্থীর হাতে এভাবে লাঞ্ছিত হওয়ায় বিস্মিত অধ্যাপক। একটা বক্তব্য ছিল যে ব্রাশ ফায়ারে স্টুডেন্টদেরকে গুলি করার এরকম একটা কোনো বক্তব্য, তার অভিযোগ। তাকে আপনি শোনেন, তাকে আপনি বলেন যে এই বক্তব্যের পিছনে তাকে ডকুমেন্ট দেওয়ার, আমি কোথায় কখন কোন ব্যক্তিকে এই কথা বলছি, একদম সম্পূর্ণ মিথ্যা। একজন ছাত্র, সে একদিন পরিবারের অংশ হবে, তারও সন্তান বিশ্ববিদ্যালয়ে আসবে, বা সেদিন সে বুঝতে পারবে যে এইটা কত বড় একটা অপরাধ ছিল তার। মব ভায়োলেন্স যে চিরতরে বন্ধ করতে হবে। শিক্ষার্থীর হাতে শিক্ষকের নাজেহাল হওয়ার মতো এমন রেকর্ড সাম্প্রতিক বছরগুলোতে ঘটে নাই বলেও দাবি করেন অধ্যাপক জামাল উদ্দিন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্যগাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ৮ম পর্ব আজ। মেজর খালেদ মোশাররফ এবং মেজর সাফায়াত জামিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধের শুরুতেই ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত শত্রুমুক্ত করে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কিন্তু অস্ত্রের স্বল্পতা ও হানাদার পাকিস্তানিদের আকাশপথে হামলায় কৌশলগত কারণে পিছু হটতে হয়। সজ্ঞানে সুস্থ শরীরে শপথ করিতেছি যে ৭১-এর আগস্টে খালেদ মোশাররফের নামের আদ্যাক্ষর অনুযায়ী গঠিত হয় কে ফোর্স। খালেদ মোশাররফের বই মুক্তিযুদ্ধে ২ নং সেক্টর এবং কে ফোর্স থেকে জানা যায় ১০ আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সড়কের পাশে রসুল গ্রামে রাজাকারদের ক্যাম্পে আক্রমণ করা হয়। সেখানে ২০ রাজাকার নিহত এবং ৩০ জন বন্দী হয়। একই বই থেকে জানা যায় শালদা নদী এলাকায় হানাদারদের ওপর কে ফোর্সের সদস্যরা হামলা চালালে ৬০ জনের মতো নিহত এবং ১৫০ জনের মতো আহত হয়। পিছু হটে যায় পাকিস্তানিরা। শালদা নদীতে ৭১-এর ১৫ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত একের পর এক আক্রমণে পর্যুদস্ত করে হানাদারদের। আগস্টের শেষ ভাগে কে ফোর্স আরও বেশ কিছু সফল অভিযান পরিচালনা করে পাকিস্তানিদের ট্যাঙ্ক ও বাংকার ধ্বংস করে। ৫ নভেম্বর রাতে বিলোনিয়া আক্রমণ করেন কে ফোর্সের সদস্যরা। এ আক্রমণে পাকিস্তান বাহিনী চরম পরাজয় মেনে নেয়। কে ফোর্সের সদস্যরা মাঝারি মানের মেশিনগান দিয়েই হানাদারদের যুদ্ধবিমান F-86 স্যাবর ভূপাতিত করেন। ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনকে ঘিরে পাকিস্তানি বাহিনীর শক্তিশালী ঘাঁটি ছিল। সেখানে আক্রমণ করে কে ফোর্স। পাকিস্তানিরা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়। এই হার বাঙালিদের কসবা আক্রমণের পথ সুগম করে দেয়। কসবায় বেশ কয়েক ঘণ্টার যুদ্ধের পর পিছু হটে হানাদাররা। ছিন্ন হয় ঢাকা চট্টগ্রাম রুটের পাকিস্তানিদের রসদ পরিবহন। কে ফোর্সের এমন সফলতায় মনোবল বেড়ে যায় মুক্তিযোদ্ধাদের। দ্রুত গতিতে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার পথে অগ্রসর হয়ে পাকিস্তানিদের পরাজিত করেন মুক্তিযোদ্ধারা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। এবারে অন্যান্য সংবাদ। ২০২৬-এর ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলে এলইডি স্ক্রিনের প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ প্রদর্শন করা হয়। নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত জনতা।
বানচাল করার জন্য কয়েকটি গোষ্ঠী এবং আন্তর্জাতিক চক্র খুব তৎপর ছিল। আজকে প্রমাণ হয়ে গেল না, চক্রান্ত তাদের সফল হয়নি। বাংলাদেশের মানুষ আগামী বছর ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ভোট দেবে ইনশাল্লাহ। যাতে সুষ্ঠু নির্বাচন হয়, কোনো মারামারি কোনো কাটাকাটি না হয়। দেশের ভালো করবে, জনগণের ভালোর জন্য ভালো করবে, সেই হোক সেই আসুক, এটাই চাই আমরা। ঘোষণা হওয়ার পরে অনুমতি ভালোই লাগতেছে, নির্বাচনটা হইলে ভালো হবে, মানুষ চায় নির্বাচন হোক। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। চট্টগ্রামে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ, মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা। বিরতির পর আবারও আমন্ত্রণ। চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাৎসরিক অধিনায়ক সম্মেলনের শুরুতেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন সেনা প্রধান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যৎ সরকারের সমর্থন প্রত্যাশা করেন প্রধান বিচারপতি। একই সাথে স্বাধীন বিচার বিভাগের সফলতা ব্যর্থতা দুটি তাদের মানতে হবে, এমন কথা বিচার বিভাগের সবাইকে স্মরণ করিয়ে দেন তিনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পৃথক সচিবালয় হওয়ায় এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বিচার বিভাগ কাজ করতে পারবে, এক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন। বিকেলে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন 4-এ সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত 30 নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে। সাফল্য যতটা আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটুট থাকে। বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে ফ্ল্যাট গ্রহণের মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে সংস্থার কার্যালয়ে ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। ডিজি জানান, গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন। চলতি বছরের 15 এপ্রিল এই অভিযোগে টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 আইন কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। এদিকে জনতা ব্যাংক থেকে এস আলমের 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে 9,428 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আলাদা 5টি মামলা করেছে দুদক। নিয়ম অনুযায়ী হস্তান্তরযোগ্য না হওয়া সত্ত্বেও টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তার আপন খালা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা থাকার সুবাদে এবং প্রধানমন্ত্রীর আপন ভাগ্নি হয় তাদের রাজুকের আইন উপদেষ্টা এবং কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে আমোক্তা অনুমোদনপূর্বক এবং ফ্ল্যাট বিক্রয়ের অনুমোদন করিয়ে দেন। উক্ত গ্রহণের সহযোগিতা করায় এজাহার নামীয় আসামি
টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, জনাব সর্দার মোশাররফ হোসেন, সাবেক সহকারী আইন উপদেষ্টা 1, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এই দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 12তম দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ হয়েছে। বৈশ্বিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা প্রশিক্ষণ ও যৌথ অনুশীলন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এবং মার্কিন দলের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সংলাপ দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে নৌ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকা সেনানিবাসে এই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান এবং নেদারল্যান্ডসের পক্ষে রাষ্ট্রদূত জেরিস ভ্যান বোমেলি সই করেন। এই চুক্তি প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও তথ্য বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতার কাঠামো তৈরি করবে। এতে বাংলাদেশের নৌ প্রতিরক্ষা আধুনিকায়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে আশা করা হচ্ছে। রাজধানীতে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে শিখব সবাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠান হয়েছে। বাড়ি থেকে বিদ্যালয় এই মডেলের সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান। তিনি বলেন, একীভূত শিক্ষা শুধু নীতিগত অঙ্গীকার নয়, এটি একটি দায়িত্ব। সমাজসেবা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যান্য মন্ত্রণালয়কে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার নিশ্চয়তা দিতে হবে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ব্রিটিশ হাই কমিশন, জাতিসংঘ সংস্থা উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটি সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 11 মাস পর প্রকাশ্যে এসেছেন এবছর শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া করিনা মাচাদো। বুধবার রাতে নরওয়ের অসলোতে পৌঁছান তিনি। আজ সেখানে এক সংবাদ সম্মেলন করেন এই নোবেলজয়ী। বুধবার অসলোর সিটি হলে আনুষ্ঠানিকভাবে শান্তিতে নোবেল বিজয়ীর পুরস্কার তুলে দেওয়া হয়। করিনা মাচাদোর পক্ষে তার মেয়ে আনা করিনা সোসা পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘন্টা পরই মাচাদোর অসলো পৌঁছানোর খবর পাওয়া যায়। 2024 সালে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের পর দেশটির বিরোধী দলীয় নেতা মাচাদো আত্মগোপনে চলে যান। তার উপর 2014 সালে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ভেনেজুয়েলা সরকার। 58 বছর বয়সী মাচাদো একজন প্রকৌশলী। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে 24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। সন্ধ্যায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে 191 জন শিল্পীর 215টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। একাডেমির চারুকলা বিভাগ আয়োজিত প্রদর্শনী চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত একাডেমির জাতীয় চিত্রশালায় 12 দিনব্যাপী এই প্রদর্শনী চলবে। আপনারা যদি চান যে সত্যিকার অর্থে একটা গুরুত্বপূর্ণ পিয়ানাল হোক, তাহলে সেটা আপনাকে গুরুত্বপূর্ণ মানুষদেরকে এখানে এঙ্গেজ করতে হবে, গুরুত্বপূর্ণ কিউরেটরদেরকে এখানে আনতে হবে এবং গুরুত্বপূর্ণ শিল্পীদেরকে এখানে আনতে হবে। আমি বিশ্বাস করি এই কাজটা হবে। আমরা তো 2 মাস আছি, বাট আমরা চলে গেলে পরেও যারা আসবে আই এম প্রিটি শিওর তারা এটা কন্টিনিউ করবে এই কাজটা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 21 পয়েন্ট বেড়ে 4,963 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 392টি কোম্পানির 463 কোটি 76 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 70 কোটি 14 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 262টির, কমেছে 64টির এবং অপরিবর্তিত রয়েছে 66টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের রিপোর্টে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। চুরির ঘটনা পুলিশকে জানিয়ে দিতে চাইলে কথা কাটাকাটির জেরে মা মেয়েকে হত্যার তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত গৃহকর্মী। বিরতির পর আবারও অবঞ্চন। টাকা চুরির ঘটনা পুলিশকে জানিয়ে দিতে চাইলে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে মা আর মেয়েকে হত্যা করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে অভিযুক্ত গৃহকর্মী আয়েশা। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে পুলিশ। রাজধানীতে গৃহকর্মী দিয়ে চুরি বা অপরাধ করানোর কোনো সিন্ডিকেট আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। চ্যানেল আই সংবাদের নতুন সংযোজন প্রবাস সংবাদের যাত্রা শুরু হওয়ায় শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর রচিত ছোট কাকু সিরিজের বই পররাষ্ট্র উপদেষ্টাকে উপহার হিসেবে তুলে দেন চ্যানেল আইয়ের খায়রুল ইসলাম তুফান। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা প্রবাস সংবাদের প্রশংসাও করেন। বাংলাদেশে একটা বিরাট সংখ্যক মানুষ প্রবাসে থাকেন এবং আমরা জানি যে প্রবাসীদের বিরাট অবদান আছে বাংলাদেশের অর্থনীতিতে, শুধু নয় প্রবাসীদের যে রেমিটেন্স এবং ফলে যে অর্থনীতির অবদান, এটা কিন্তু এটা একটা ডিস্ট্রিবিউটিভ আসপেক্ট, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই টাকাটা কিন্তু প্রতি গ্রামে গ্রামে এটার অংশ পৌঁছে যাচ্ছে, আপনার কোনো কষ্ট করতে হচ্ছে না আলাদাভাবে এটার জন্য। আমি আশা করব যে এটাতে শুধু খবর হিসাবে আসবে না বা এখানকার মানুষই কথা বলবে না, প্রবাসী যারা আছেন তারাও কথা বলতে পারবেন এবং তাদের ভিউ সরাসরি আপনারা এখানে প্রচার করতে পারবেন, তাদের মতামত। এরকম একটি অনুষ্ঠান শুরু করার জন্য আসলে চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাই। স্পিনিং শিল্প রক্ষার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে কর্মরত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সালমা গ্রুপের প্রধান পরিচালক কর্মকর্তা ইঞ্জিনিয়ার আজহার আলী। এ সময় তিনি বলেন, সরকারের ভুল নীতি টেক্সটাইল শিল্পকে আরও ভোগাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, এরই মধ্যে 35টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং বাকি কারখানাগুলোতে 40% ক্যাপাসিটিতে উৎপাদন চলছে। এখনই পদক্ষেপ না নিলে শিল্পের ধস ঠেকানো যাবে না মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি 7 দফা দাবি তুলে ধরেন। নিচ্ছি আরও একটি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও অবনশন। জলবায়ু বিপর্যয়ের ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি, মানসিক চাপ, খাদ্য নিরাপত্তাহীনতা, মাইগ্রেশন, বিদ্যালয় ত্যাগ ও শিশু শ্রমের ঝুঁকি বাড়ছে। বরিশালে শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, নাগরিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থাকে জলবায়ু সহনশীল করতে শিক্ষা খাতে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও পরিকল্পনা জরুরি। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব। অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল সহ সংশ্লিষ্টরা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বায়ো সায়েন্স অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাফিজ আশরাফুল হক। এবারে খেলার খবর। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। উৎসবমুখর পরিবেশে নিঃসংকোচিতে সবাইকে ভোট দিতে সিইসির আহ্বান।
সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা, ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। দেশে গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল মন্তব্য। সিইসি তফসিল ঘোষণা করায় স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত ও এনসিপি। সব সংশয়ের অবসান ঘটিয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে প্রত্যাশা। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনার কথা জানালেন রাষ্ট্রপতি। দূতাবাসগুলো থেকে তার প্রতিকৃতি সরানোর অভিযোগ। যেসব দল সস্তা জনপ্রিয়তা চায় তারাই জনগণকে মিথ্যা আশ্বাস দেয় বললেন তারেক রহমান। নেতাকর্মীরা সতর্ক না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়বে মন্তব্য। এবং রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়া শিশু সাজিদকে ৩৩ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা। এখনকার সংবাদ আয়োজন পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।